নমস্কার বন্ধুরা, গ্রিন টেক গাইড চ্যানেলে সকলকে আরেকবার স্বাগত। কিছুদিন আগে আমি বেশ কিছু ভিডিও দিয়েছিলাম আম গাছ লেবু গাছের পরিচর্যার বিষয়। তো তারপরে আমি ভিডিও দিতে একটু দেরি হলো কিছু কারণে, কিন্তু এই সময়টায় আমি বেশ কিছু কমেন্ট পেয়েছি, বেশ কিছু ফোন পেয়েছি আমার সাবস্ক্রাইবার বন্ধুদের কাছ থেকে, যারা জানিয়েছেন একাধারে তারা ধন্যবাদ বলে দিয়েছেন যে আমার বলা বা আমার শেখানো যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্ট অনুযায়ী তারা করেছেন এবং তাদের গাছে প্রচুর মুকুল এসছে এবং মুকুল থেকে অনেকের গুটি সেটও হয়ে গিয়েছে। একইভাবে লেবু গাছের পরিচর্যার যে ভিডিওটি আমি দিয়েছিলাম, সেই লেবু গাছের পরিচর্যা আমার মত অনুযায়ী করে বা আমার শেখানো নিয়ম অনুযায়ী করে তারা উপকৃত হয়েছেন, প্রচুর ফুল এসেছে এবং সেই ফুল থেকে অনেক গুটিও সেট হয়ে গিয়েছে। তারপরে যেটা হয়েছে, অনেক গুটি আমের ক্ষেত্রে বা লেবুর ক্ষেত্রেও ঝরে গিয়েছে। তাহলে কি আমার শেখানো নিয়মে কোথাও কোনো ঘাটতি ছিল, ভুল ছিল, যে কারণে এই ঘটনাটা ঘটলো? তাদের কাছ থেকে আমি কিছু তথ্য সংগ্রহ করেছি ডিটেলে, এবং সেই তথ্য সংগ্রহের মাধ্যমে আমি জানতে পেরেছি এই লেবু বা আমের গুটি ঝরে যাওয়ার প্রধান কারণগুলো কি, কেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটি হলো। আপনার ক্ষেত্রেও যদি এই সমস্যাটি হয়ে থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আসছি ডিটেল নিয়ে, কি কারণে এই লেবু বা আমের গুটি ঝরে গেল। আচ্ছা, এবার বলি, যখন আমি আমার সাবস্ক্রাইবার বন্ধুদের ফোন পাই এবং মেসেজ পাই, তখন আমি তাদের জিজ্ঞেস করি তারা এক্স্যাক্টলি কি কি পরিচর্যা করেছে, কি ফলো করেছে, এবং সেই তথ্যগুলো পাওয়ার পরেই আমার কাছে ঠিক পরিষ্কার হয়ে গিয়েছে কেন তাদের গুটিগুলো ঝরে গিয়েছে। আমি বলি, নর্মালি এই জিনিসটা যেটা আমি অ্যানালিসিস করে দেখেছি, এই জিনিসটা হয়েছে কেবলমাত্র নতুন 4 জন বাগানির ক্ষেত্রে। মানে আমার এত সাবস্ক্রাইবার, তার মধ্যেও শুধুমাত্র 4 জনের ক্ষেত্রেই এই সমস্যাটি হয়েছে এবং তারা একেবারেই নতুন বাগানি। তো ফলে আরও নতুন সাবস্ক্রাইবার বন্ধুরা আমাদের সাথে আছেন, এবং পুরনো সাবস্ক্রাইবার বন্ধু যারা আছেন তাদের জন্য আমি এই কথাটা বলবো যে যে কারণগুলোর জন্য এই গুটি ঝরে যায়, সেই কারণগুলোকে আমাদের জানতে হবে এবং আমরা কি ভুল করছি সেটাকেও আমাদের বুঝতে হবে। তা আমি তাদের ক্ষেত্রে যে তথ্যটা পেয়েছি সেটা হচ্ছে, যখন তাদের আমের মুকুল আসে এবং মুকুল বা লেবুর ফুল আসে, তখন আমরা যেরকম পরিচর্যা করতে বলেছিলাম ঠিক সেরকম পরিচর্যাই তারা করেছিলেন। কিন্তু তারপরে যখন তারা সেই লেবুর ফুল থেকে গুটি সেট হওয়া দেখেছেন, আমের মুকুল থেকে আমের গুটি সেট হওয়া দেখেছেন, তারা আর উত্তেজনা বা আনন্দটা ধরে রাখতে পারেননি। না পেরে তারা কিছু ভুল পদক্ষেপ নিয়ে ফেলেছেন এবং সেই কারণেই বেশ কিছু আমের মুকুল এবং কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্ত আমের মুকুলই ঝরে পড়েছে যেগুলো হয়েছিল। কি সেই ভুল পদক্ষেপ? 1 নম্বর, তারা যেটা করেছেন, তারা আমের মুকুল আসার পরে যখন মাত্র গুটি সেট হয়েছে, সেই সময় তারা কি করেছেন, তারা গাছে আবার পিজিআর, ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড এগুলো স্প্রে করেছেন। এটা একেবারে করা যাবে না। কখন করা যাবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি এবং দেখিয়েও দিচ্ছি। বন্ধুরা দেখুন, এটি একটি কাটিমন আমের গাছ। এই গাছে মুকুলের অবস্থা, এখানে আমি যদি কাছ থেকে জুম করে আপনাদের দেখাই, দেখুন বেশ কিছু ফুল ফুটে গেছে এবং বেশ কিছু ফুল এখনো ফোটেনি। অর্থাৎ এই ফুলগুলি, এই ফুল ফুটে গেছে, আবার আমি যদি এই আঙুলের মাথায় যে ফুলটি দেখতে পাচ্ছেন, এই ফুলটি ফোটেনি, এখানে এই ফুলটি ফোটেনি। হ্যাঁ, তো এরকম বেশ কিছু মুকুলের মধ্যে বেশ কিছু ফুল এখনো আছে, যেখানে কিছু ফুল ফুটেছে, কিছু ফুল ফোটেনি। এই মতো অবস্থায় আমাকে গাছে কিন্তু কোনো রকম ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড স্প্রে করার দরকার নেই বা উচিত না। তার কারণ একটাই, ফুল ফুটে গেলে পরাগ মিলনের সময়। এবার এই পরাগ মিলনের সময় আমরা যদি ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড স্প্রে করে দিই একবার,
সেক্ষেত্রে মাছি মৌমাছি যারা পরাগ সংযোগ করবে তারা কিন্তু আর সেই পরাগ সংযোগের জন্য তারা গাছে আসবে না, ফলে পরাগ সংযোগ হবে না। মুকুল আসলেও সেই ফুল ফুটে আর সেখান থেকে একটিও গুটি সেট হবে না। এটি একটি। 2 নম্বর, এই মতো অবস্থায় দেখুন এখানে এখন জাস্ট মুকুল আসার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এটি একটি লেট ভ্যারাইটির গাছ, ফলে না এটাও একটি কাটিমনেরই গাছ, মানে এটা তো 12 মাসই হয়, কখনো ফুল আসে কখনো সেই ফুল থেকে। তো এটার এই অবস্থায় দেখুন জাস্ট মুকুল আসছে, এই অবস্থায় আপনি এখানে ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড দুটোই স্প্রে করতে পারেন, যতক্ষণ না মুকুলের ফুলগুলো ফোটেনি অনবধি আপনি স্প্রে করতে পারবেন। ফুল যখনই ফুটে গেল আর আপনি স্প্রে করতে পারবেন না। 2 নম্বর, আমে যখন গুটি সেট হয়ে আসবে, অর্থাৎ গুটি একদম ছোট অবস্থায় থাকবে, আমার কাছে গুটি সেট হওয়া আম আছে কিন্তু সেগুলি একটু বড় হয়ে গেছে। এই গাছটি ধরুন, এটি একটি ইন্ডিয়ান ভ্যারাইটি অরুণিমা গাছের। আপনি যদি মুকুলগুলো থেকে যে ফ্রুটগুলো সেট হয়েছে, যখন এই ফ্রুটগুলো এই আমার আঙ্গুলের মাথায় ছোট্ট ছোট্ট দানা মতো অবস্থা, এই মতো অবস্থাতেও কিন্তু আমাদের এখানে ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড স্প্রে করা যাবে না। তার কারণ এই মতো অবস্থায় যদি আমরা ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড স্প্রে করি, সেক্ষেত্রে মুকুল ঝরে যাওয়ার একটি প্রবল সম্ভাবনা থাকবে। তাহলে কখন স্প্রে করা যাবে? যখন মটর দানার থেকেও একটু বড় সাইজ হয়ে যাবে, সেটা সেফ টাইম। এই যে ধরুন এটা এখনো মটর দানার মতো আছে, এটা এখনো মটর দানার মতোই আছে, তো এর থেকেও বড় হয়ে যাবে। অর্থাৎ আমি যদি এইটায় দেখাই, এটি একটি ব্যানানা ম্যাঙ্গোর গাছ, দেখুন যথেষ্ট পরিমাণ বড় হয়ে গিয়েছে। এই মতো অবস্থায় আপনি কিন্তু স্প্রে করতে পারবেন। এবং সবচেয়ে ভালো জিনিস আপনি বুঝতে পারবেন, দেখুন এই মতো অবস্থায় যখন ফ্রুটগুলো একদম সুন্দর সেট হয়ে যাবে গাছে, আর ঝরার কোনো সম্ভাবনা থাকবে না, সেক্ষেত্রে গাছের একটি মুকুলের ফুলও থাকবে না। আপনি ভালো করে লক্ষ্য করুন, দেখুন কোনো ফুল নেই। আবার এই গাছটি যেটা একটু আগে দেখালাম, দেখুন মিলিয়ে নিন আমার কথা, একটি ফুলও নেই। অর্থাৎ ডাঁটিটা আছে, ডাঁটির মধ্যে ফল সেট হয়ে আছে, কিন্তু যখন কোনো ফুল থাকবে না। এই যে আরেকটি উদাহরণ দেখুন, এটি হচ্ছে অরুণিকা, ঠিক আছে, কালার অলরেডি চলে এসছে, দেখুন একটি ফুলও নেই এবং ফল সেট হয়ে এসছে। এই মতো অবস্থায় আপনি পিজিআর স্প্রে করতে পারবেন, ফাঙ্গিসাইড স্প্রে করতে পারবেন, ইভেন যদি দরকার হয় পেস্টিসাইড স্প্রে করতে পারবেন। কিন্তু আমি বলবো পেস্টিসাইড এই মতো অবস্থায় আপনি স্প্রে করবেন না, তার কারণ বাড়ির বাগানের ফল গাছ আমরাই খাবো, সুতরাং সেখানে পেস্টিসাইড স্প্রে করলে যে বিষটা ফলের মধ্যে যাবে সেটা আমাদের পেটেই যাবে, ফলে না করাটাই শ্রেয়। যদি না সেভাবে আপনার গাছে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ হয়, ফাঙ্গিসাইড আপনি স্প্রে করতে পারেন। গেল 1 নম্বর। 2 নম্বর যেটা সমস্যা, কিছু ফল গাছ নিজের নিয়ম অনুযায়ী ফেলে দেবে, সেটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। যেমন এই গাছটির সাইজ দেখুন, খুব বড় জোর 3 ফিট 3.5 ফিট, তার বেশি নয়। এই গাছে কতগুলো ফ্রুট সেট হয়েছে? একটি, দুটি, তিনটি, চারটে, পাঁচটা, এখনো ছোট অবস্থায় আছে 7, 8, 9। আপনাদের মনে হয় এইটুকু গাছে 9টা বা 10টা ফল ধরতে পারবে? এবং সেই ফল ধরলে সেই গাছটির অবস্থা কি হবে? তাহলে গাছ নিজের স্বার্থে, নিজের শারীরিক ক্ষমতার স্বার্থে ন্যাচারালি কিছু গুটি ঝরিয়ে দেবে। আপনি যদি এই গুটিটা দেখুন, অলরেডি একটু হলদেটে ভাব এসে গেছে, এই গুটিটা ঝরে যাবে, এই গুটিটাও হয়তো বা ঝরে যাবে। এবং এইখান থেকেও বড় গুটির মধ্যে কিছু গুটি আমি নিজে ফেলে দেবো, যাতে গাছের ওপর স্ট্রেস না হয়। আর 2 নম্বর, যে একটি বা দুটি আম আমি এই গাছে রাখবো, সেই আমের সাইজ যেন ভালো হয়, প্রপার হয়। যদি আমি অনেক বেশি গুটি রাখি, সেক্ষেত্রে হয়তো আম দাঁড়িয়ে যাবে, বা কিছু গুটি পড়ে গিয়েও যে পরিমাণ আম থাকবে তারা সবই হবে, কিন্তু সেভাবে আম বড় সাইজ হবে না। সেই জন্য এটা জানবেন, কিছু গুটি ন্যাচারালি ঝরে যাবে, সেটা নিয়ে চিন্তিত হবার কিছু নেই। কিন্তু আমি বলছি কৃষি বিজ্ঞানীদের কথা অনুযায়ী বা মত অনুযায়ী, একটি গাছে যা মুকুল আসে এবং যা গুটি ধরে, সেই গুটির যদি 7 to 10% গুটি গাছে স্টে করে, সেক্ষেত্রে বিজ্ঞানীরা বলেন এবারের
হিউজ প্রোডাকশন হয়েছে। তাহলে আপনি বুঝতে পারছেন যে কি পরিমাণ, মানে 100টা আমের মুকুল আসলে সেখান থেকে 7 থেকে 10টা মুকুলও যদি আমও যদি থাকে তাহলে তারা বলেন যে হিউজ প্রোডাকশন। তার মানে কত গুটি ঝরে যাওয়াটা স্বাভাবিকভাবে আমরা ধরে নিতে পারি। তো এটি গেল 2 নম্বর। 3 নম্বর যেটা, অতিরিক্ত জল দেওয়া, মানে মুকুলের আসার পরে বেশ কিছু বাগানি তারা এমন জল দিয়েছেন আনন্দের চোটে যে গাছের মাটি শুকোবে না। সেই ক্ষেত্রে একটা জিনিস আমি আপনাদের বলে দিই, দেখুন এই যে গাছের মাটি, কাল আমাদের এখানে একটা বৃষ্টি হয়েছে, এই গাছের মাটিটা দেখুন, উপর থেকে দেখেই বোঝা যাচ্ছে যে গাছের মাটি একদম ভিজে। এই মতো অবস্থা আমরা কিছুতেই এই গাছে জল দেব না। এই গাছের মাটি যখন ওপর থেকে অন্তত 1-2 ইঞ্চি মোটামুটি একদম শুকনো খটখটে থাকবে মনে হবে, তখন আমরা অল্প পরিমাণে জল দেবো। একটা জিনিস মনে রাখবেন, ওপরের মাটি ভেজা মানে ভেতরের তলার মাটি অনেক বেশি ভেজা। জল আমরা তখনই দেব যখন উপরের 1-2 ইঞ্চি মাটি একদম খটখটে শুকনো হয়ে যাবে, তবে আমরা বুঝবো ভেতরের মাটিও প্রায় শুকিয়ে এসেছে। এমতো অবস্থায় আমরা জল দেব, তার আগে জল দেব না। অতিরিক্ত জল দেওয়ার কারণে প্রচুর গুটি, এবং আমি বলবো বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেখা যায় যে যত না জলের অভাবে গুটি ঝরে যায় তার থেকে অনেক বেশি অতিরিক্ত জলের জন্য গুটি ঝরে যায়। এবং নতুন বাগানিদের তারা এত বেশি পরিচর্যা করেন, এই ভুল পরিচর্যার কারণে দেখুন গুটিগুলো ঝরে যায়। তাহলে যতক্ষণ আমি বললাম টবের মাটির ওপর থেকে আমি 1-2 ইঞ্চি বুঝবো যে একদম খটখটে শুকনো না হয়ে গিয়েছে, আমরা কিন্তু একটি টবেও সেক্ষেত্রে জল দেব না। অ্যাট দ্য সেম টাইম 3 নম্বর এবং ফাইনাল যে কারণে গুটিগুলো তাদের ঝরে গিয়েছে, এবং আমি তাদের বলেছি যে এটি হচ্ছে আরেকটি কারণ, সেটি হচ্ছে কিছু মানুষ এই আমি যে লেবু গাছ এবং আম গাছের ক্ষেত্রে তাদের বলেছিলাম যে আপনারা এখন এদের ওয়াটার স্ট্রেসে রাখবেন, এবং যখন গুটি, আমি বারবার বলেছিলাম, আপনি যদি ভিডিওটা ভালো করে লক্ষ্য করেন বা আমি তাদের আবার রিকোয়েস্ট করবো আমার ভিডিওটা পড়ুন, শুনুন মন দিয়ে, দেখুন ওখানে কি বলা আছে। আমার ওখানে বলা আছে যে ওয়াটার স্ট্রেসে আপনি কখন রাখবেন, যখন আপনার গাছে ফুল আসার সময়, ফুল এসে গেলে এবং ফুল থেকে গুটি দাঁড়িয়ে গেলে সেখানে কিন্তু আর আপনার ওয়াটার স্ট্রেসের রাখলে চলবে না। কারণ গাছের তখন সেই ফুল থেকে ফলকে বড় করার সময়, ফুল থেকে ফলকে পরিপুষ্ট করার সময় সেখানে তার প্রচুর পরিমাণে খাবারের দরকার হবে, জলের দরকার হবে। ফলে ফল একবার দাঁড়িয়ে গেলে, ফুল একবার ম্যাচিওরিটি পেয়ে সেখান থেকে গুটি সেট হয়ে গেলে আপনারা কিন্তু রেগুলার বেসিসে জল দেবেন। এই রেগুলার কথাটার মানে এটা নয় যে আপনি রোজ রোজ জল দেবেন। রেগুলার মানে আপনি ওয়াটার স্ট্রেসে রাখবেন না, মাটি শুকালেই জল দিয়ে দেবেন। আগে যেমন আমরা বলছিলাম মাটি শুকিয়ে গেলেও 2-3 দিন পরে গাছটা যখন ঝিমিয়ে আসবে তখন জল দেবেন। এখন গাছকে ঝিমাতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু গুটি ঝরে যাবে। অর্থাৎ গাছ জল খেয়ে মাটিটা শুকিয়ে এসেছে, এবার তাকে আবার জলের প্রয়োজন, আমি জল দিয়ে দিলাম, তাহলে গাছকে জলের অভাব বোধ করতে দেওয়া যাবে না। একই সঙ্গে অতিরিক্ত জলও দেওয়া যাবে না। এই সময়ে ওয়াটার ম্যানেজমেন্ট ইজ ভেরি ক্রুশিয়াল। অর্থাৎ যার যতটুকু জল দরকার আমি ততটুকুই দেবো, অতিরিক্তও দেবো না, গাছকে স্ট্রেসেও রাখবো না। এটিই ছিল এই 3টি খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য আজকে তাদের গুটিগুলো ঝরে গিয়েছে। কিন্তু আমি আপনাদের দেখালাম আমার বাগানেও একই পরিচর্যা আমি করেছি, কোনো স্প্রে করিনি। আমার বাগানে বেশ কিছু আম গাছ আছে, প্রায় 9টি বা 10টি, সে প্রত্যেকটি গাছেই কম বেশি মুকুল এসছে এবং সেখান থেকে গুটিও সেট হয়ে গিয়েছে, এবং কত পরিমাণে মুকুল এসছে, কত পরিমাণে ফল দাঁড়িয়েছে আপনারা দেখুন। আমি কিন্তু কিছুই করিনি। দেখুন এটা কোনটুকু একটি গাছ, আমি আপনাকে জাস্ট দেখাই। এটা কিং অফ চাকাপাতের গাছ। এই হচ্ছে গাছের সাইজ, এই গাছে কত দাঁড়িয়েছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে পরিচর্যার ভুলের জন্য কিন্তু আমাদের সব সর্বনাশ হয়, অর্থাৎ আমাদের পরিশ্রম বিফলে যায়। আশা করব আমার এই ভিডিওটির পরে আপনারা এমন ভুল আর করবেন না, এবং গাছকে যেটুকু প্রয়োজন সেটুকুই জল দেবেন, যেটুকু প্রয়োজন সেটুকুই খাবার দেবেন। এই 3টি নিয়ম, যে 3টি আমি বললাম যে কারণে গুটি ঝরে গিয়েছে, তা বাদ দিয়েও এই নিয়মটিও কিন্তু বা এই রুলটিও কিন্তু খুব প্রযোজ্য, যে এই কারণেও গুটি ঝরে যায়। তো সেটি যদিও এই
4জন বা 5জন যাদের ক্ষেত্রে হয়েছে তাদের ক্ষেত্রে এটি কারণ ছিল না। তবু এই আরেকটি পয়েন্ট আমি আপনাদের বলে দিচ্ছি, এই অবস্থায় যখন গুটি ধরে এসছে বা গুটিটার জাস্ট মটরদানার মতো সেট হয়েছে, এই মতো অবস্থাতেও কিন্তু গাছে নাইট্রোজেন গঠিত কোনো খাবার সেভাবে দেওয়া যাবে না। মানে ধরুন এই যে মিশ্র জৈব সার, শিং চাছা, ভার্মি কম্পোস্ট, গোবর সার, তারপরে আমাদের কিচেন কম্পোস্ট, হ্যাঁ, এই কিচেন লিকুইড কম্পোস্ট, এই ধরনের যে নাইট্রোজেন, ডিএপি, ইউরিয়া, এ ধরনের কোনো খাবার দেওয়া যাবে না। কারণ সময় নাইট্রোজেন গঠিত খাবার গাছ পেলেই গাছ নিজেকে আবার এই ফুল ফল বাড়ানোর থেকে নিজেকে বৃদ্ধির দিকে নিয়ে যাবে এবং ইম্যাচিওর থেকে যাবে ফলগুলো, সেক্ষেত্রেও কিন্তু ফল ঝরে পড়তে পারে। এই সময় বিশেষত গাছের দুটো জিনিসের চাহিদা থাকে, একটি হচ্ছে ফসফরাস আর 2 নম্বর হচ্ছে পটাশিয়াম। তো আমরা এই সময় পটাশিয়াম এবং ফসফরাসের সোর্স গাছে দেব, সঙ্গে কিছু ভিটামিনস দেব যাতে ফুল ফল এই ফলগুলো অনেক বেশি ভালোভাবে ম্যাচিওর হয়। বাট এখনই আমরা গাছে কোনো মিশ্র জৈব সার দেব না। মিশ্র জৈব সার দেওয়ার সময় আছে, সেই সময়টি হলো ফল যখন মোটামুটি একটি সাইজ পেয়ে যাবে, অর্থাৎ আর ফল ঝরে পড়ার কোনো সম্ভাবনা থাকবে না, সেই সময় অর্থাৎ ফল প্রায় 100 গ্রাম, 50 গ্রাম থেকে 100 গ্রাম মতো সাইজে চলে আসবে, সেই সময় আমরা কি করব, মানে আমি আম গাছের ক্ষেত্রে বলছি, সেই সময় আমরা কিন্তু লেবু গাছের ক্ষেত্রেও, যদিও কিন্তু লেবু গাছের ক্ষেত্রে লেবু গাছের দানা 50 গ্রাম মতো অনেকটাই হয়, কিন্তু লেবু গাছের দানা মোটামুটি একটা মার্বেল আকার বা তার থেকে একটু বড় সাইজ বা ডবল মার্বেল, মানে দুটো মার্বেলের যেরকম সাইজ হয় সেই অবস্থায় যখন চলে আসবে লেবু গাছের ক্ষেত্রে, তখন আমরা মিশ্র জৈব সার বা পটাশিয়াম ফসফরাস বাদ দিয়েও নাইট্রোজেন গঠিত সার আমরা দিতে পারবো, কিন্তু তার আগে আমরা দেবো না। তো এটাকেও আপনাদের মাথায় রাখতে হবে। তো এই 3টে জিনিস বা 4টে জিনিস আমরা যদি মনে রাখি, আগামীতে আমাদের এই ভুল হবে না। যে 4 বা 5 জন বাগানেরা এই ভুলটা করে ফেলেছেন তারা নিরাশ হবেন না। মানুষ মাত্রই ভুল হয়, এবং আমি নিজে এটার ভুক্তভোগী। এরকম প্রচুর ভুল আমি করেছি, করতে করতে আজ একটা অভিজ্ঞতা সঞ্চয় করেছি, পড়াশোনা করেছি, শিখেছি, তাই আমার আজকের এই অবস্থা। ফলে হাল ছাড়বেন না, দুঃখ পাবেন না। ভুল মানুষ মাত্রই হয়, এই ভুল থেকে মানুষের শিক্ষা নিতে হয়। আজকে যে ভুলটা করেছেন এবং তার জন্য যে কষ্টটা আপনারা পাচ্ছেন, তার নিরাময় আপনারাই করবেন, আগামীতে করবেন। কারণ এই ভুলগুলো আর আপনারা যে কষ্টটা পেলেন কোনোদিনও এই ভুলগুলো আর করবেন না। ফলে আপনারাও করবেন না এবং অন্য যারা এই ধরনের ভুল করছে তাদেরও ভুল থেকে বিরত থাকতে সাহায্য করবেন। ভালো থাকবেন, গাছপালা লাগাবেন, সবাইকে নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আশা করে আজকের ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।